আমি এই সেক্টর অ্যাটলিস্ট কারো ক্ষতি করবো না। কথা দিচ্ছি যে আমি মিডিয়ার কোনো নেগেটিভ সেক্টরটাতে আমি পা দিব না। পরিচয়টাকে আরও ঊর্ধ্বে নিয়ে যেতে চাই, মানে আমার নিজেকে ছাড়া যেতে চাই। আপনার কখনো মনে হয়নি যে এই যে আমি ওনার জামিনদার হচ্ছি, এটা আমার জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে, এভাবে আমি মিডিয়াতে ফোকাস হয়ে যেতে পারি? আমার কাছে মনে হয়েছে যে আমি তো মানুষটাকে কাছ থেকে চিনি। কখনো আপনি এক্সপেক্ট করেছিলেন এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে? আমার বাসা থেকে অ্যালাউ করতেছিল না যে এগুলো দেখার পরে? হ্যাঁ, আমি ইভেন ইন্টারভিউতেও যাই না। আপনি বলেন আপনি আজ করতে পারেন, আমার আপনাকে অনেক পছন্দ, তাই আসা। আলহামদুলিল্লাহ। ক্যামেরার সামনে যারা কাজ করে বেশি পপুলারিটির জন্য নৈতিকভাবে চিন্তা চেতনা এরা কম কাজ করে মেবি। তোমার আমি মনে হয় যার প্রথম গান 100 মিলিয়ন ভিউজ হয়েছে। আর যাই করতাম নামাজ পড়তাম। এখন আল্লাহ মাফ করুক, সরি, বাট তখন থেকে আমার গানের ভিউজ পড়তে থাকে, কোম্পানি কল করা বন্ধ হতে থাকে, কাজ কমে যায়। আপনাকে আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছে, সো আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়কের শর্টেজ আছে, যেটা লোভ সামলানো যাবে না। ওরকম গল্প হলেই করব। আমি ব্লেস যে আমার মেয়ে ফ্যান বেস ভালো, স্ট্রং। পছন্দের মানুষ আছে কেউ? না, আমি হ্যাপিলি সিঙ্গেল। কখনো আপনি এক্সপেক্ট করেছিলেন যে রিসেন্ট যে ইস্যুটা নিয়ে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে? মানে আমি ছোট করে এত পপুলার হয়ে যাওয়া, রাতারাতি পপুলার ঠিক বলবো কিনা, মানে আলোচিত হয়ে যাওয়া, হতে পারে সমালোচিত হয়ে যাওয়া, বাট এটা আমার ইচ্ছা ছিল না কখনোই। ইভেন আমার সারাউন্ডিং থেকে আমি অনেক শুনছি যে এটা মেবি ও ইন্টেনশনালি করতেছে। উনি? আপনি? ওকে। তো আমি যা আমার কাছে মনে হয় যে লাইক এটা যদি আমার ইচ্ছা থাকতো আমি অনেক কিছু করতে পারতাম আরো আগেই। আমি এই প্রশ্নটাকে আরেকটু ভিতরে নিয়ে যেতে চাই। লাইক ইচ্ছা যদি থাকতো তাহলে ডেফিনেটলি আপনার কোনো গানে কি সে কখনো মডেল হয়েছে? না। বা আপনি তার সাথে কখনো কোনো মডেলিং করেছেন? করেন নাই। তাহলে তো এখানে এটা একদমই ক্লিয়ার যে আসলে আপনার এরকম কোনো ইচ্ছা ছিল না। ইস্যুটা হয়েছে কোথায়, আমি 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 একটু ক্লিয়ার করেই বলি, যেহেতু কথা তুললাম। ব্যাপারটা হচ্ছে যে আমার কথা হয়তো বা অনেক কি বলে শুনে মনে হতে পারে যে আমি বলার জন্য বলতেছি, বাট আই মিন ইট। আমি আমার মানে স্থানটা বলি, আমার পরিচয় বলি, সেটা আমার কাজের মাধ্যমে দিতে চাই। কন্ট্রোভার্সি ইজ নট মাই থিং। আমি ইভেন ইন্টারভিউতেও যাই না। আপনি বলেন আপনি আজ করতে পারেন, আমার আপনাকে অনেক পছন্দ, তাই আসা। আলহামদুলিল্লাহ। সো জেনুইনলি স্পিকিং অনেক কল আসে ইন্টারভিউ দিতে যে ভাই একটু ইয়া করি, এটা করি, সেটা করি। আমি পছন্দই করি না। অনেক সাংবাদিকের জন্য হয়তো আমাকে পছন্দও করে না যে আমি ইন্টারভিউ দিই না, তাদের কোয়েশ্চেন আমি থাকে না মানে সাদরে গ্রহণ করি না। বিকজ আমি বিলিভ করি যে আমার কাজ দিয়ে যদি আমি পরিচয় স্টেবল করতে পারি, আমাকে মানুষ সারা জীবন মনে রাখবে। এই কন্ট্রোভার্সি এইসব দিয়ে মনে রাখুক, এটা আমি চাইও না, আর এটা হোক, এটা আরও চাই না। সাম্প্রতিক সময়ে অনেক বেশি এই বিষয়গুলো আলোচিত হচ্ছে বলেই হয়তো আপনাকে বেশি বেশি পোক করছে বিভিন্ন মিডিয়া, লাইক নেক্সাসও করেছে। ডেফিনেটলি থাকে না, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তো এটাকে আমরা যদি ভাবে চিন্তা করি, এটা এক ধরনের ব্লেজিং, যদিও আপনি অ্যাকসেপ্ট করবেন না আপনার জায়গা থেকে ডেফিনেটলি, কারণ আপনি লাইভ করেছেন ফেসবুকে, আমি দেখেছি ওখানে ক্লিয়ার করেছেন বিষয়গুলো। কিন্তু আপনার কখনো মনে হয়নি যে এই যে আমি ওনার জামিনদার হচ্ছি, এটা আমার জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে, এভাবে আমি মিডিয়াতে ফোকাস হয়ে যেতে পারি, বা এটা আলোচনায় চলে আসতে পারে? কি হয়েছে না সেটা বড় কথা না, কিন্তু মানুষ তো এটাকে নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করবে। সো এটা আপনার কখনো মনে হয়নি? আমার কাছে মনে হয়েছে যে আমি তো মানুষটাকে কাছ থেকে চিনি, তো আমার কাছে মনে হচ্ছে সে সঠিক। আর সঠিক মানুষের পাশে দাঁড়ানো তো রিস্কের কিছু আছে আমার কাছে মনে হয় নাই। এতটুকুই বলবো, আমার কাছে মনে হয় এই বিষয়ে আমি আর কথা না বলি। পারফেক্ট। সো আপনি আপনার জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটাকে আপনি সঠিক বলছেন। আমরা এটার সাথে ডিবেটও করতে চাই না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণ ক্যাওয়াস তৈরি হয়েছে আপনাকে নিয়ে, সেটা কি আপনি এনজয় করছেন? না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শৈশবটা কোথায় কেটেছে, কেমন কেটেছে, পরিবার সবকিছু মিলে একটু শুনি। আমার শৈশব, আমার জন্ম মাদারীপুরে, বাট বেড়ে ওঠা হয়েছে টঙ্গী, গাজীপুরে। আর তারপর পড়ালেখা উত্তরা হাই স্কুলে। তারপর আমি ভার্সিটিতে ছিলাম আইউবি, ওখানেই আমার ভার্সিটি কমপ্লিট হয়েছে। দেন এরপরে গান করা। গানটা কি মানে হুট করেই শুরু হলো, নাকি ছোটবেলা থেকে গান করছিলেন? না, ব্যাপারটা হয়েছে আমি ছোটবেলা থেকে কখনো আমার এরকম কোনো অ্যাম্বিশন ছিল না যে আমি সিঙ্গার হব বা মিডিয়াতে কাজ করব। মানে আমার প্যাশন সবসময় ছিল অ্যাবাউট রাইটিং। মানে আমি সবসময় চাইছি যে যারা তখনকার সময় যারা
মানে টপ সিঙ্গার ছিলেন বা যারা একদম যাদের গান আমরা শুনে শুনে বড় হয়েছি তাদের জন্য গান লিখবো, মানে দ্যাট ওয়াজ মাই ড্রিম। মানে আমি কখনো নিজে গাবো বা আমি নিজে মিডিয়াতে কাজ করব বা আমি আমার ফেস সামনে আনবো এরকম ইচ্ছা কখনোই ছিল না। আস্তে আস্তে যখন গান অনেকগুলো গান জমায় ফেসে লিখতে লিখতে তারপর দেখলাম যে কাউকে রিচ করতে পারতেছি না, তখন নিজে নিজে শুরু করা। সেটা কোন বয়সে? 2018-তে। তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি আইউবিতে 9 সেমিস্টারে। ওকে, সো আপনার ইউনিভার্সিটি লাইফের গল্প এটা। হ্যাঁ। তো তার আগে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড নাই, লাইক আপনার কোথাও শেখা না, কোনো কিছু না? না, আমার যেটা ছিল যে ছোটবেলা থেকে লেখালেখি চর্চা ছিল। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই, মানে একদম ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি লাইফে প্রথম গান লিখছিলাম। ওকে। মানে সেটাও থাকে না, মানে একান্ত ভালো লাগা থেকে, তখন চিন্তা করিনি যে এটা প্রফেশন হিসেবে নিব বা কিছু। মনে হয়েছে যে একটা গান লিখি। আবার দেখা গেছে স্টুডেন্ট খুব একটা ভালো ছিলাম না, তো আম্মু আব্বু শুনে রাগ করবে, বাট পরীক্ষার হলে দেখা গেছে যে আপনার 1 ঘন্টা হয়ে গেলে আমার পরীক্ষা শেষ হয়ে যেত। তো আমি আবার খুব একটা দেখাদেখি করতে পারতাম না, তো আমি যা পারতাম অতটুকু লিখে বসে থাকতাম। ওকে। তো যার কারণে টিচার আবার 2 ঘন্টার আগে বেরোতে দিত না। আমি দেখা যাচ্ছে বোর হইতাম, তো আমি গানে পরীক্ষার খাতার লাস্টে বসে বসে গান লিখতাম। হ্যাঁ। তো এইভাবে গান লেখালেখি থেকে শুরু। তারপর হচ্ছে আমি পরবর্তীতে যখন দেখলাম যে আমি কাউকে রিচ করতে পারতেছি না, আমার গানগুলো এতগুলো গান হয়ে গেছে, এগুলো প্রচার কখনো হবে না, তখন বললাম যে নিজেই ট্রাই করি। যদিও নিজের গলার উপর খুব একটা ভরসা ছিল না, বাট আস্তে আস্তে দেখছি না অডিয়েন্সে ভালো লাগতেছে, সো ওয়াই নট। আপনার পেজ তো অত্যন্ত মানে সমৃদ্ধ একটা পেজ, আমি যেটা দেখলাম প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স, প্রায় কি মানে 2 মিলিয়ন ক্রস ফলোয়ার্স। আই এম ব্লেসড। হ্যাঁ, এটা শুরু হয়েছে কত সাল থেকে? 2018 লাস্টেই আমার প্রথম গান আসছে 2018 আপনার মোস্ট প্রবাবলি নভেম্বরে। ওকে। তো এরকম তখন এই পেজ আরো পেজ 2019 খোলা, তখন বুঝি না যে পেজ খোলা দরকার আছে। ওকে, সো প্রায় 5 বছর বা 6 বছর, 5 বছর আমি বলবো। হ্যাঁ, এই পরিমাণ রিচ। এর মধ্যে সবচেয়ে ভাইরাল হলো কোনটা? আমার প্রথম গান যেটা, ওইটাই আমার সবচেয়ে ভাইরাল গান। অ্যান্ড সবচেয়ে কোনটা ছিল ওটা? নোন সং, দ্যাট ওয়াজ ললনা। রাইট। হ্যাঁ, তো আমার যখন গান করা তখন হচ্ছে ওই সময় আমি মনে হয় যার প্রথম গান 100 মিলিয়ন ভিউজ হয়েছে। 100 মিলিয়ন ইন ফেসবুক নাকি ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে, শুধু ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্ম তো আসছিলই। ওকে। আমার প্রথম গানটাই ছিল যেটা 100 মিলিয়ন ক্রস করে গেছে। সো ওটার স্টোরিটা কি আসলে এই গানটার? ললনা ইজ আ সং, যেটা হচ্ছে থাকে না আমার যে লেখালেখির ধরন বা যেটা আমি ভালোবাসি সম্পূর্ণ ওই কেন্দ্রিক ছিল না। বাট আমার চিন্তাধারা ছিল যে তখন ছোট ছিলাম, তো একটু মানে এখনো ছোট, তখন একটু ছোট ছিলাম, চিন্তা করছি যে লাইক এত স্ট্রাগল কে করবে, মানে একটু এরকম কিছু লেখি যেটাতে সহজে সবাই জানবে যে একটা গান আসছে মার্কেটে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটাকে বিশেষ করবো কিনা জানি না, আমার যে কম্পোজার ছিল ফার্স্ট, ও কিছু লাইন ছিল যে বলতেছিল যে এগুলো স্কিপ করো অ্যান্ড অল। আই ওয়াজ লাইক এটার জন্য গান হিট করবে, অ্যান্ড এই গান হয় 100 মিলিয়ন রিচ করবে, নাহলে ভিউজই হবে না। মানে এটা আপনি আগে থেকেই কনফিডেন্ট ছিলেন? হ্যাঁ, মানে আমি বলছিলাম যে হয় এটা সুপার হিট হবে, আদারওয়াইজ মানে মাঝখানে থাকবে না। আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, যে যদি রিচ করে অনেক রিচ করবে। 154 মিলিয়ন ভিউজ রাইট নাও আমি দেখতে পাচ্ছি, 6 বছর আগে পোস্ট করা হয়েছে ইউটিউবে। সিএমবিটা কি তাহলে? সিএমবি হচ্ছে এটাকে পরে রিমেক করে। আমার ফার্স্টে আমি আমার চ্যানেলে রিলিজ করি, ওকে, তারপর ওটা ভাইরাল হয়েছে সব জায়গায়, ফেসবুক এন্ড এভরিওয়্যার। হ্যাঁ, তারপর সিএমবি এটাকে বলে যে আমরা এটাকে রিক্রিয়েট করতে চাই। দ্যাটস অল। রাইট। সো ওখানে আপনি নিজে নিজে অভিনয় করলেন, এটা কি আপনার মানে প্রথম শুরু অভিনয়ের? অভিনয় বলতে আমি যখন আমার চ্যানেলে ফার্স্ট রিলিজ করছি তখন আমি জাস্ট একটা জায়গায় বসে লিপসিং করে ছেড়ে দিয়েছিলাম। তো ওই অভিনয়ের ব্যাপারটাতে আমার মনে হচ্ছে আমার লাইফে ওটা তো প্রফেশনালি আমার ফার্স্ট শুটিং, আমি ওদিন কান্নাও করছিলাম, মানে অনেক ভয় পেয়েছিলাম। কেন? ব্যাপারটা হচ্ছে যে মানে কো-অ্যাক্ট্রেসকে দেখে এরকম কান্নাকাটি নাকি? না, কো-আর্টিস্ট আমার আগে থেকে ফ্রেন্ড ছিল, আমি ওকে চিনতাম। ওকে, ফাইন। আচ্ছা, ইস্যুটা হচ্ছে যে এখানে যে আমি তো এখন মিডিয়াতে অনেকদিন যাবত কাজ করতেছি, ফ্যামিলিতে বিষয়টা একসেপ্ট করে নিছে, রাইট। বাট শুরুর দিকে ব্যাপারটা তো ইজি ছিল না। তো কিছু সিন ছিল যেগুলো ওরা বলতেছিল আমার লিরিক্স ওয়াইজ এটা প্রয়োজন। আই ওয়াজ লাইক আম্মু মেরে ফেলবে, লাইক নো। ওকে, না আপনি যখন বলছেন আমি তো দেখতেছি যে আসলে ঘটনাটা কি, কোন দিকে যাচ্ছে। আমি লাইন শোনার পর অনেক কিউরিয়াস হয়ে গেলাম আসলে কোথাও পাওয়া যায় কিনা। ওকে, তো আমি তখন তো দেখা গেছে একটু
প্রথম কাজ নার্ভাস ছিলাম, তো আমি হ্যাঁ। আমাদের যে প্রডিউসার ভাইয়া ছিল তাকে ফোন দিচ্ছে, ভাইয়া আমি তো এটা করতে পারবো না বলে, ভাইয়া আবার মানে বিজি ছিল বা সামথিং, বলছে না না ডিরেক্টর যা বলে করো করো। আমি তো আরো নার্ভাস হয়ে গেছি, লাইক আমি তো এটা করতে পারবো না। তো আমার প্রথম শুটিংয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, বাট ওটা আমার মনে হয় যে ওটা বাজে এক্সপিরিয়েন্স ছিল বিধায় হয়তো আমি পরবর্তী ডিসিশনগুলো অনেক স্ট্রংলি নিতে পারছি।